নমস্কার বন্ধুরা, 12ই অক্টোবর সাল 1972 সাউথ আমেরিকার উরুগুয়ে শহর থেকে এক ছোট হাওয়াই জাহাজ টেক অফ করতেছিল। এই হাওয়াই জাহাজ যাচ্ছিল চিলির রাজধানী স্যান্টিয়াগোতে। তো এই হাওয়াই জাহাজ কি বিমানে ছিল কিছু হাঁটতে গাট্টে রাগবি প্লেয়ার্স। তো এই হাওয়াই জাহাজে টোটালি 45 জন প্যাসেঞ্জার ছিল। তো এই 45 জন প্যাসেঞ্জার এরা সবাই নিজেদেরই লোক ছিল, যেমন নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তো এই যাত্রা খুব একটা বড় যাত্রা ছিল না, এই যাত্রাটা ছিল মাত্র 3 ঘন্টার। কিন্তু এই 3 ঘন্টার রাস্তার মাঝখানে ছিল এক বিশাল পাহাড়ি রাস্তা। এই পাহাড়ি রাস্তা দুনিয়ার সব থেকে লংগেস্ট, কি সব থেকে লম্বা পাহাড়ি রাস্তা ছিল। শুধু লম্বাই পাহাড়ি রাস্তা ছিল না, দুনিয়ার সব থেকে উঁচু পাহাড়ি রাস্তাও ছিল এটা। এই লম্বা এবং উঁচু খুব সুন্দর এই পাহাড়ি রাস্তা আমাদের এই কাহিনী এবং এই 45 প্যাসেঞ্জারের জন্য এক ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তো 12ই অক্টোবর ওই দিন পাহাড়ে তুফান আসছিল, যার কারণে প্লেন আগে যেতে পারছিল না। পাইলট ডিসাইড করেছিল, কি সিদ্ধান্ত নেয় আমরা রাস্তায় বিরতি নেব এবং পরের দিন আবার নিজের গন্তব্যে রওনা দিব। আর্জেন্টিনার মেন্ডোগা শহরে এই বিমান ল্যান্ড করা হয় এবং পরের দিন 13ই অক্টোবর এই বিমান 2:18 PM আবারও রওনা দেয় নিজের গন্তব্যে। রওনা দেওয়ার কারণ ছিল পাইলট দেখে ওয়েদার খুবই ভালো, পরিষ্কার হয়ে গেছে, আগামী 1 ঘন্টা যাবৎ ওয়েদার এরকম পরিষ্কার থাকবে। তার জন্য পাইলট ঠিক করে যে আমরা নিজের গন্তব্যে এখনই রওনা দিব। তো 1 ঘন্টা ঠিকঠাক মতোই চলতেছিল এবং স্যান্টিয়াগোর কাছাকাছিও প্রায় চলে গিয়েছিল, কিন্তু বিমান এখনও পাহাড়ি রাস্তায় ছিল। এই স্যান্টিয়াগো শহরে অনেক উঁচু উঁচু পাহাড় ছিল। বিমান নিচে নামার সময় হঠাৎই এক ভয়ানক টার্বুলেন্স, কি এক ভয়ানক বিপদের সম্মুখীন হন। তো এই টার্বুলেন্সের কারণে প্লেন খুব জোরে উপরের দিকে উঠতে থাকে। তো এই টার্বুলেন্সের কারণে প্লেন খুব জোরে উপর থেকে নিচে দুলতে থাকে এবং একই সময় হঠাৎ আশেপাশে আবার বরফের তুফান আসে এবং এই বিমানের পাইলট বরফের তুফানে কিছুই দেখতে পারছিল না। বিমান এই বরফের বৃষ্টির বাহিরে যখন চলে আসে, হঠাৎ সামনে এক বড় উঁচু বরফের পাহাড় দেখতে পায়। পাইলট বিমান উপরে নেওয়ার অনেক প্রচেষ্টা করে, কিন্তু আনফর্চুনেটলি অনেক দেরি হয়ে যায়। তো সাথে সাথে হাওয়াই জাহাজের পিছনের অংশ বরফের পাহাড়ের সাথে বাড়ি খায় এবং পুরোপুরিভাবে ভেঙে যায় এবং পেছনের অংশের সাথে 3 প্যাসেঞ্জার হাওয়ার সাথে গায়েব হয়ে যায়। তো পাইলট এই ভাঙা বিমানকেও উপরে নেওয়ার অনেক প্রচেষ্টা করে, কিন্তু পাইলট ফেল হয়ে যায়, কি পাইলট ব্যর্থ হয়। বিমান অটোমেটিক্যালি নিচের দিকে নামতে থাকে। তো বিমানের ইঞ্জিন অকেজো হওয়ার পর বিমান নিচে, কি বরফের পাহাড়ের উপর পুরোপুরিভাবে বিধ্বংস হয়ে যায়। এর সাথে সাথে 2 পাইলট মারা যায়। এই হাওয়াই জাহাজ পাহাড়ের 3570 কিলোমিটার উঁচুতে পুরোপুরিভাবে বিধ্বংস হয়ে যায়। এখানে এক অদ্ভুত ঘটনা ঘটে, তা হলো এই বিমানে যে 45 প্যাসেঞ্জার ছিল তার মধ্যে 33 প্যাসেঞ্জার এখনও জীবিত। এই দুর্ঘটনাকে এই 33 প্যাসেঞ্জার কোনো না কোনোভাবে সারভাইভ করে গেছে, কি বেঁচে গেছে। শুধু প্রবলেম ছিল এর ভিতর কিছু লোক ইনজুরি, কি কিছু লোক আহত হয়েছিল, কিন্তু কেউই জানতো না প্লেন অ্যাকচুয়ালি কোথায় ডিস্ট্রয়, কি প্লেন কোথায় বিধ্বংস হয়েছে এবং এই লোক কোথায় আটকা পড়ে আছে। শুধু জানতো এই হাওয়াই জাহাজ নিজের প্ল্যান, কি নিজের গন্তব্য থেকে 80 কিলোমিটার দূরে বিধ্বংস হয়েছিল। তো বন্ধুরা, এই সার্ভাইভাল ভয়ঙ্কর কাহিনী এখান থেকে শুরু মাত্র। না তো ওই 45 প্যাসেঞ্জার কল্পনা করতে পারছে, না তো তুমি কল্পনা করতে পারছো অ্যাকচুয়ালি এই সার্ভাইভাল, কি এই 45 প্যাসেঞ্জারের সাথে অ্যাকচুয়ালি হয়েছিল কি। এই কাহিনী এক অলৌকিক কাহিনী থেকে কোনো দিক থেকে কম নয়। তো বন্ধুরা, চলো জেনে আসি এই ভয়ানক, অদ্ভুত, অলৌকিক, রহস্যজনক ঘটনা। তো বন্ধুরা, বিমানে যে 45 জন প্যাসেঞ্জার ছিল এদের মধ্যে 2 জন ছিল মেডিকেল স্টুডেন্ট। এই 2 জন মেডিকেল স্টুডেন্ট বিমান বিধ্বংস হওয়ার পর চেষ্টা করতেছিল যে 33 জন প্যাসেঞ্জার জীবিত ছিল তাদের কিভাবে সাহায্য করা যায়। এবং এই প্লেন গায়েব হওয়ার 1 ঘন্টা পর চিলির এয়ার সার্চ রেস্কিউ সার্ভিসের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই বিমান সার্চ করার জন্য। তো সাথে সাথে চিলির 4 সার্চিং হাওয়াই জাহাজ রাত দিন সার্ভাইভাল কি এই 45 প্যাসেঞ্জারকে খুঁজতে থাকে, কিন্তু আনফর্চুনেটলি এই 4 সার্চিং হাওয়াই জাহাজ এর কোনো খবর পায়নি।
হাওয়াই জাহাজ খুঁজে না পাওয়ার প্রথম কারণ ছিল যে হাওয়াই জাহাজ বিধ্বংস হয়েছে সেই হাওয়াই জাহাজ সাদা কালার ছিল এবং এখানে সাদা বরফের টুকরো, এর কারণে তারা দেখতে পায়নি এই বিধ্বংসী জাহাজ। প্যাসেঞ্জাররা বাঁচা ছিল 13ই অক্টোবর। ওরা চিন্তা করতেছিল আমরা যদি এক রাত কোনোভাবে এখানে বেঁচে থাকতে পারি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। তো ওইখানে যে প্যাসেঞ্জার ছিল তারা 5 জন এই ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি, তো তারা সাথে সাথেই মারা গেছে। তো 33 থেকে 28 প্যাসেঞ্জার হয়ে গেল। তো বেঁচে থাকা এই 28 প্যাসেঞ্জার ডিস্ট্রয়ে কি ধ্বংস হওয়া এই প্লেনকে একত্রে করে এরা এর ভিতরে অবস্থান নিয়েছিল। এটা করেছিল কারণ এখানে -30 ডিগ্রি ঠান্ডা, তো এরা এটার ভিতর থেকে যাতে একটু গরম অনুভব করতে পারে এর জন্য তারা এটার ভিতরে ঢুকে বসেছিল। তো পরের দিন 14ই অক্টোবর আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ের বিভিন্ন হাওয়াই জাহাজ এখানে সার্চিংয়ের জন্য এসেছিল, কিন্তু এর কোনো খবর পায়নি। তো যারা সার্চ করতে এসেছিল তারা সঠিক জায়গায় এসেছিল সার্চ করতে, কিন্তু এই সাদা জাহাজ এবং সাদা বরফের জন্য তাদেরকে খুঁজে পায়নি। কিন্তু এই ধ্বংস হওয়া বিমানে যারা ছিল তারা তাদেরকে দেখতে পেয়েছে যে তাদের সার্চ জকি তাদের খুঁজতে এসেছে, কিন্তু তারাও অনেক চেষ্টা করেছে তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে অনেক ডেকেছিল, কিন্তু তারা কোনো খবর পায়নি, তারা দেখতেও পায়নি। তো যখন 15ই অক্টোবর তখন তারা এখানে রিয়েলাইজ করে যে তাদের বেঁচে থাকার জন্য কিছু খাবারের দরকার। তো এখানে তারা অনেক জলের সন্ধান করে, কিন্তু তারা কোনো জল খুঁজে পায় না। তো এখানে এক সায়েন্টিস্ট ছিল, সে বরফ থেকে কিছুটা জল সংগ্রহ করে, কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। তো এই প্লেন দুর্ঘটনার 3 দিন পর প্রাডো নামে এক ব্যক্তি, এর বোন 19 বছরের এর বোন, কিন্তু এর বোন মারা যায়। অনেক প্রচেষ্টা করে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারেনি। এর জন্য বন্ধুরা আমরা বলছি জীবন কত অনিশ্চিত। কেউ একজন খুব সুন্দর একটা কথা বলেছিল, প্রতিদিন আমাদের এমনভাবে বাঁচা উচিত কাল যদি আমার মৃত্যু হয়ে যায় তাও যাতে কোনো আফসোস থাকে না। তো এই বিমানে যারা ছিল এর ভিতর অনেকেই ছিল তারা সমুদ্রের কিনারায় থাকতো, তারা কখনো বরফও দেখেনি। তো তাদের জন্য খুবই কঠিন হয়ে গিয়েছিল যে এই -30 ডিগ্রি ঠান্ডায় থাকা, এবং তার সাথে কোনো খাবার দাবার নেই, কোনো গরম কাপড় চোপড় নেই। তো এই পরিস্থিতিতে আরেকটা বড় সমস্যা হয়েছিল স্লো ব্লাইন্ডনেস। এটা হয়েছিল সূর্যের আলো যখন এই পাহাড়ের উপর পড়তো, তো এর কারণে মানুষের চোখের সমস্যা হতো, একে বলে স্লো ব্লাইন্ডনেস। বিমান ধ্বংস হওয়ার 8 দিন পর্যন্ত এই সার্চিং বিমানগুলো এদের খুঁজতে থাকে, কিন্তু এই সার্চিং বিমানগুলো তাদের খুঁজে পায়নি, এবং তারা ভেবেছিল এতটা ঠান্ডায় 8 দিন পর্যন্ত জীবিত থাকা অসম্ভব, তার জন্য তারা খোঁজা পুরোদমে বন্ধ করে দেয়। তো ফাইনালি 8 দিন খোঁজাখুঁজির পর এই সার্চ অপারেশন অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়। তো এখানে এক সার্ভাইভাল একটা রেডিও পায়, এই রেডিও থেকে অনেক চেষ্টা করে যে খবর বাইরে পাঠানোর, কিন্তু এই রেডিও বাইরে থেকে খবর আনতে পারতো, কিন্তু নিজের ভিতরের খবর বাইরে পৌঁছানোর মতো কোনো ওয়ে ছিল না। তো তারা এই রেডিও থেকে খবর পায় যে সার্চ অপারেশন পুরোদমে বন্ধ করে দেওয়া হয় অফিসিয়ালি। তো এই খবর যখন তারা সবাই জানতে পারে তারা খুবই হতাশ হয়ে যায় এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। তো যখন 11 দিন হয়ে যায় এদের কাছে যে খাবার জমা ছিল সব শেষ হয়ে যায়, এদের কাছে মাত্র 8 চকলেট আর কিছু পানীয় ছিল, তো সব কিছু শেষ হয়ে যায়। এবং বন্ধুরা তোমরা জানলে অবাক হবা, এখানে এক সার্ভাইভাল এক চকলেট 3 দিন বসে খায়। কিন্তু বন্ধুরা যখন খাবার পুরোদমে শেষ হয়ে যায় তখন তারা চিন্তা করে যে কিভাবে আমরা খাবার জোগাড় করতে পারি। তো এখানে শুধু বরফ, এখানে কোনো জন্তু জানোয়ারও ছিল না যে তাদেরকে মেরে খাবে। তো বন্ধুরা 13 দিনের মাথায় খাবার পুরোদমে শেষ হয়ে যায়। তো তারা অনেকে চেষ্টা করে, এখানে যে প্লেন ছিল এদের সিট টিটও খাওয়ার প্রচেষ্টা করেছে, এরা খিদার যন্ত্রণায়, তো এগুলোতে কোনো কাম হয়নি, এগুলো তারা হজম করতে পারতো না। তো এই সিচুয়েশনে তারা ক্ষুধায় মরে যাওয়ার থেকে আর কোনো ওয়ে খুঁজে পায়নি। তো তখন এই সার্ভাইভাররা এমন কিছু কাজ করে, তো আপনারা শুনলে আপনাদের ঘুম চলে যাবে। তো তারা ডিসাইড করে জীবিত থাকার জন্য তাদের দোস্ত, বন্ধু এবং তাদের যে আত্মীয় স্বজন মারা গেছে তাদের শরীর খাওয়ার জন্য, তাদের লাশগুলো খাওয়ার জন্য। তো এই ফ্যাসলা এই ডিসিশন নেওয়া এতটা ইজি ছিল না, কারণ এইগুলো যারা মারা গেছে তাদের ভাই বোন অনেকের আত্মীয় স্বজন ছিল এবং বন্ধু বান্ধব ছিল, তার জন্য এগুলা খুবই ইজি ছিল না এই ডিসিশন নেওয়া। এই আইডিয়া প্রথম কানিসার আসে এবং সেই প্রথমে ট্রাই করে খাওয়ার জন্য। তো এর সাথে কিছু লোক খাওয়ার প্রচেষ্টা করে, কিন্তু বন্ধুরা এদের এই খাবার হজম হয়নি, এতে তাদের আরও সমস্যা হচ্ছিল।
এবং ওনারা ওই সময়ই মানা করে দেয় যে এই খাবার আমরা খেতে পারবো না, এই খাবার খেয়ে আমরা হজম করব না, উল্টো আরও তাড়াতাড়ি মারা যাব। তো যখন আরও 2 দিন যায় তখন তারা দেখে যে তাদের আর কোনো অপশনই নেই। তো তখন তারা এই মৃত লাশকেই তাদের খাদ্য বানায়। 29 অক্টোবর, তো এই ক্র্যাশের 16 দিন পর এখানে এক বিশাল বরফের ঝড় হয়। তো এই বরফের ঝড়ে এখানের আরও 8 লোক মারা যায় দম বন্ধ হয়ে। এখন সার্ভাইভার্স বেঁচে আছে মাত্র 19 জন। তো বন্ধুরা, এই বরফের তুফান 3 দিন চলতে থাকে। তো যারা বেঁচে ছিল তারা এই বরফের গুহার ভিতরেই কোনো রকম জীবনটাকে বাঁচায়। তখন তারা রিয়েলাইজ করে তাদের এখানে কেউ আর খুঁজতে আসবো না, তারা যদি বেঁচে থাকতে চায় তাহলে তাদের নিজেকেই প্রচেষ্টা করতে হবে। এবং তারা এটাও চিন্তা করে যদি মরতেই হয় তাহলে জীবনের শেষ পর্যন্ত প্রচেষ্টা করে তারপরেই মরব। এখানে সবাই মিলে ডিসাইড করে এদের ভিতর যারা সব থেকে স্ট্রং তাদেরকে এরা কিছু গরম কাপড় এবং কিছু খাবার দিয়ে তাদেরকে পাঠাবে, তারা যাতে পায়ে হেঁটে গিয়ে তাদের উদ্ধার করতে পারে। তো তাদের কিছু খাবার এবং গরম কাপড় চোপড় দিয়ে দেয় এবং তারা 3 জন, সব থেকে স্ট্রং 3 জন, তারা রওনা দেয় পায়ে হেঁটে এই বরফের পাহাড় থেকে বের হওয়ার জন্য। তো সব থেকে প্রথমে কাম হচ্ছে লোকেশন কিভাবে ট্র্যাক করবে। তো এরা 33 দিন হাঁটার পর এরা তাদেরই বিমানের আর কিছুটা অংশ পায়। তো ওই কিছুটা অংশে তারা অনেক খাবার দাবার পায়, তো এগুলো তারা নিয়ে নেয়। তো বন্ধুরা, ধ্বংস হওয়া বাকি প্লেনের অংশের সাথে তারা যে খাবার দাবার পায় তার সাথে 2টা রেডিও সিস্টেম পায়। তো বন্ধুরা, এই রেডিও শুধু এমন না যে বাহারের খবর ভিতরে নেবে, এটা ভিতরের খবরও বাহিরে দিতে পারবে, এমনই রেডিও ছিল এটা। তো তারা এই রেডিও চালু করার প্রচেষ্টা করে কিন্তু তারা পুরো দমে ফেল হয়। এই রেডিও কোনোভাবেই তারা চালু করতে পারে না, এই রেডিও অকেজো হয়ে যায় ঠান্ডার কারণে। তো তারা ডিসাইড করে জীবনে যদি বেঁচে থাকতে হয় তাহলে পায়ে হেঁটেই এখান থেকে বের হতে হবে। তো তারা পায়ে হেঁটে আবার চেষ্টা করে এখান থেকে বের হওয়ার দিকে, তারা উত্তরের দিকে যেতে থাকে। তো এর কিছুদিন পর আরেকটা তুষার বৃষ্টি আসে। এই তুষার বৃষ্টিতে আরও 3 জন লোক মারা যায়। তো এখন বেঁচে আছে মাত্র 16 জন সার্ভাইভার। তো এই সার্ভাইভাররা ভেবেছিল কি যে অল্প কিছুদিন আমরা যদি এখান থেকে হাঁটি তাহলে বের হয়ে যেতে পারবো। তারা পাহাড়ের উপর অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল, যেমন পাহাড়ের উপর তারা ঠিকমতো অক্সিজেন পাচ্ছিল না এবং ঠান্ডাটা এতই যে 4টা জুতা একজন পরার পরও ঠান্ডা লেগেছিল এবং তার উপর পলিথিন দেওয়ার পরও ঠান্ডা লেগেছিল। কিন্তু তারপরও তারা তখন হার মানেনি, তারা এখান থেকে বের হওয়ার যথেষ্ট প্রচেষ্টা করতেছিল। তো তারা 4 দিন হাঁটার পর তারা বুঝতে পারে যে তারা ভুল রাস্তায় এসছে এবং চারিদিক দেখে শুধু বরফের পাহাড়। তো এই 3 জনের ভিতর একজন হার মেনে নেয় যে আমি আর যেতে পারবো না। তো একজনকে থুয়েই বাকি 2 জন চলতে থাকে। তো এরপর তারা আগে যেতে থাকে দেখে শুধু বরফের পাহাড়ই দেখতে থাকে। তো এইগুলো দেখে তারা খুবই হতাশ হয়ে যায়। তো তারা এই রিয়েলাইজ করে যে আমরা হার মানবো না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রচেষ্টা করে যাব। তো এটা আর কিছুদিন হাঁটার পর একটা পর্বত দেখতে পায় যেখানে কোনো বরফ নেই, যেখানে সবুজ ঘাস আছে। তারা ওই দিকে যেতে থাকে এবং কিছুটা যাওয়ার পর তারা একটা নদীর সন্ধান পায়। তো তারা ডিসাইড নেয় যে তাদেরকে এখান থেকে বের হতে হলে এই নদী ট্রেকিংয়ে চলতে হবে। তো তারা এই নদীর ট্রেকিংয়ে চলতে থাকে। ফাইনালি 9 দিন পর তারা কিছু জীবজন্তু দেখা পায়। তো তখন তারা দেখছিল যে 3 লোক ঘোড়ায় চড়ে ওখান দিয়ে যাচ্ছিল। তো তারা চিল্লাইতেছিল যে ওই 3 লোক তাদের যাতে দেখতে পায়, কিন্তু নদীর সুরের কারণে ওই 3 লোক তাদের কোনো কথাই শুনতে পায়নি। কিন্তু বাই চান্স ওই 3 জনের ভিতর একজন তাদের 2 জনকে দেখে নেয়। তো ঘোড়ার ওই লোক তাদেরকে গ্রামে নিয়ে যায়। তো গ্রামে নিয়ে যাওয়ার পর সব কিছু খুলে বলে। তো ওই লোক সেনাবাহিনীকে জানায়। তো সেনাবাহিনী গিয়ে বাকি সব লোককে উদ্ধার করে। তো বন্ধুরা, আমরা এর থেকে শিখতে পাই জীবনে কী না করা যায়, সব কিছুই করা যায় যদি তুমি চাও অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, এই সার্ভাইভাল দর্দনাক কাহিনী থেকে আমরা কি শিখলাম, আমরা নিজের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি, আমাদের সেইভাবে ভাবতে হবে। তারা কতটা কঠিন পরিস্থিতিতেও হার মানেনি, জীবনের সাথে যুদ্ধ করে তারা শেষ পর্যন্ত ফাইনালি তারা জীবিত ফিরে আসছে। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবা যাতে তারাও একটু উপকৃত হয়।